প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন, প্রভাষক, বাংলা ডিগ্রি বছর আরফান খান মেমোরিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি এখন ডিগ্রি পর্যায়ের আবশ্যিক বাংলা দ্বিতীয় বর্ষে পড়াবো। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বৎ আসেন। বৎ আসেন পড়ানোর পূর্বে আমি কবি সম্পর্কে একটু আলোকপাত করব, কারণ কবি এবং কবিতা এ দুইয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। রবীন্দ্রনাথ বলেছেন সোনাতলী কবিতায় যে ঠাই নাই ছোট্ট সে তরি সোনার গানে গিয়েছিল। অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন যে শুধু আমার কবিতা বা আমার সৃষ্টি সবাই গ্রহণ করে, কিন্তু আমাকে গ্রহণ করে না। এজন্য আমি বলবো, যদি কবিতা পড়ানোর সময় কবির কিছু সম্পর্কে কিছু না বলি, মনে হয় আমাদের কিছুটা দায় রয়ে যাবে। কাজে এই দায় উদ্ধার করতে, আমাদের দায় সারতে আমাদের কবি সম্পর্কে কিছু বলতে হবে। যাই হোক, এই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি অধ্যাপক ছিলেন। তিরিশোত্তর নবীন কবিদের তিনি অন্যতম পথিকৃৎ। এই নবীন কবি প্রথম বিশ্বযুদ্ধোত্তর পাশ্চাত্য কাব্যরীতি আত্মস্থ করতে চেয়েছিলেন। প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখ কবি এই কাব্য আন্দোলনের সক্রিয় সৈনিক। গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি জীবনানন্দ দাশের কাব্যের উপময় হয়ে ফুটে উঠেছে। একটি চিরকালীন মমতার সঙ্গে সুধামাটি, ঘাসফুল, নদী প্রভৃতির কাছে বারে বারে প্রত্যাবর্তন করেছেন এই রূপসী বাংলার কবি। তার কাব্যে ছড়িয়ে আছে আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ ও সংসার। জীবনানন্দ দাশের কাব্যগুলো হল ঝরা পালক 1928, দস্যুর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমির 1948, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা 1954, রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালোবেলা 1961, কবিতার কথা 1956, তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ। তিনি 1954 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এই হল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্ম এবং কাব্য পরিচিতি। এবার আসি তার সেই বিখ্যাত কবিতা বনলতা সেন, যে কবিতার মধ্যে তিনি শুধু বাংলা নয়, পৃথিবীর সকল নরনারীর মধ্যে স্থান করে নিয়েছেন তার এই অমর প্রেমমূলক কবিতার মাধ্যমে। আমরা এবার তার কবিতা থেকে একটু পড়ে নেব। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর। অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সভেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা।
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকার। বলেছে সে এতদিন কোথায় ছিলে, পাখির তীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রোদ্রে গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সে। আমি কবির পুরো কবিতাটা তোমাদের শোনালাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ডিগ্রি পর্যায়ে এসেছ, আমার মনে হয় যদি একটু ভালো করে বইটা খুলে কবিতাটা কয়েকবার পড়ো এবং বিভিন্ন শব্দ বা একটু ভাবো, তাহলে কবিতা সহজে আত্মস্থ হতে। বাংলা এমন একটা বিষয় যেটা একবার যদি কেউ আত্মস্থ করে ফেলে, ভাব, ভাষা, ভঙ্গি বুঝতে পারে, তাহলে তার লিখতে সমস্যা হবে। আর তোমরা যারা ডিগ্রি পর্যায়ে এসেছো তারা হয়তো আগের ক্লাসে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তবু আমি একটু পড়ি, কবিতাটার ব্যাখ্যা করে একটু দেই। সেটা হচ্ছে, হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথ, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়েশিয়া। অর্থাৎ এই পৃথিবীর জন্মলগ্ন থেকে কর্মপিয়াসী মানুষ, তারা কর্মের উদ্দেশ্যে পৃথিবী বিচরণ করতেছে। তারা পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছে। এই কথাগুলোই প্রথম লাইনগুলিতে আলোচিত হয়েছে বিভিন্ন উপমার মাধ্যমে। অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভন। অর্থাৎ পৃথিবী যে ভারতবর্ষ বা পৃথিবী যে অনেকেই তার হাতের মুঠোয় নেই, অনেক কিছু আবিষ্কার করতে চেয়েছেন, সেটাই আলোচনায় বলা হচ্ছে। আমি ক্লান্ত প্রাণে এক চারিদিকে জীবনের সমুদ্র শখে, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সে। অর্থাৎ মানুষ যখন বিভিন্ন কর্ম বা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে একটু আশ্রয় খুঁজে, একটু শান্তি পরশ খুঁজে। ঠিক সেই শান্তিটুকু যেন মানুষ যখন ঘরে আসে, বর যখন নববধূর কাছে দিনের কর্ম ব্যস্ত ক্লান্ত হৃদয় নিয়ে ফিরে আসে, তখন যে যেন কে সুস্থ হয়ে ওঠে। ঠিক তেমনই কবির কাল্পনিক এই নাটোরের বনলতা সেনকে তিনি পেয়ে কে মহানুভব চিরশান্তি খুঁজে পেয়েছেন। এখানে তার মানসী প্রিয়ার চুলের বর্ণনা করতে দিয়েছেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারিয়েছে দিশা। অর্থাৎ একজন নাবিক যখন গভীর সমুদ্রে, মাঝ সমুদ্রে যখন নৌকা তার বিধ্বস্ত হয়ে যায়, হাল ভেঙে যায়, যখন সে একটি সবুজ দ্বীপের সান্নিধ্য পায়, তখন সে যেমন সুস্থতা বা আনন্দ অনুভব করে বা বাঁচার যে পথ খুঁজে পায়, ঠিক তেমনই পেয়েছেন এই কবিতায় কবি নাটোরের বনলতা সেনের সান্নিধ্যে এসে। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকার। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। অর্থাৎ দারুচিনি দ্বীপের মতো যেমন নাবিক হাল ভেঙে সাগরের মধ্যে যখন একটা দ্বীপ পেয়ে যে নিজেকে
স্বাভাবিক বা সুখী মনে করে বা বাঁচার যে স্বপ্ন দেখে, ঠিক তেমন দেখেছেন এই নাটোরের বওয়াতা সেনকে দেখে কবি। আধুনিক বিশ্বে মানুষ কর্মমুখর, এই কর্ম করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক কবিও এই যশ কাব্যচর্চা বা পৃথিবীর কর্মচাঞ্চল্য মানুষের বর্ণাতে গিয়ে তিনি নিজেকেই তাদের সমকক্ষ ভেবেছেন এবং একসময় দুর্বল হয়ে পড়লেও নাটোরের বওয়াতা সেনকে কাছে পেয়ে তিনি সবকিছু ভুলে গেছেন। তিনি আরো বলেছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আছে। অর্থাৎ সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো যখন সন্ধ্যা নামে, চিল আকাশের দিকে তাকালে, আমিও মাঝে মাঝে তাকে দেখি, যখন প্রচুর রৌদ্র থাকে তখন চিল এত দূর থেকে তার সেই, হয়তো তোমরাও খেয়াল করবে, চেয়ে দেখবে, আসলেই বাংলা পড়তে গেলে মনটাকে কবি মন বানাতে হবে। সেটা না হলে তোমরা কবিতার স্বাদ অন্বেষণ করতে পারবে। যেমন আমরা যখন অনার্সে পড়ি তখন আমার স্যার ডক্টর আলিম মাহমুদ উনি বলেছিলেন, মোফাজ্জল তুমি কি কোনোদিন মানে অনেক দূর হেঁটে কিংবা মোটর সাইকেল চালিয়ে তুমি পাখির ডাক দেখতে, পাখির ডাক শুনতে গিয়েছ? যে স্যার যায়নি, তবে আমি এমনিতেই শুনেছি। তে আসলেই মন সৃষ্টি করতে হবে, অন্তর্চক্ষু খুলতে হবে, তা না হলে কবিতার স্বাদ বোঝা যাবে। যেমন এখানে একটি কথা আছে, পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বওয়াতা সেন। এখানে কবি বওয়াতার চোখকে পাখির নীলের মতো বলেছেন কেন? একটা প্রশ্ন এসে যায়, বা একটা, সেটা হচ্ছে পাখির নীল হচ্ছে একটি আশ্রয়স্থল, যেখানে মানুষ পাখির আশ্রয় খুঁজে, ঠিক তদ্রূপ এই মানুষ নীড়েও, অর্থাৎ সে সন্ধ্যাবেলায় তার প্রিয়জনের সান্নিধ্যে এসে বা নীড়ে বসবে, এরকম আশ্রয় সে খুঁজে। আচ্ছা, তখন গল্পের তরে চোনাকি রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ঘুরায় এ জীবনের স্বপ্ন, শুধু থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বওয়াতা সেন। অর্থাৎ প্রেম প্রিয়াসী এই কবি যখন সমস্ত দিনের কর্ম শেষ করে যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছেন, বওয়াতা সেন তার কাল্পনিক প্রেমিকা বা মনসী বওয়াতা সেনের যখন মুখ দেখেছেন, তিনি তার জীবনের বা সারাদিনের কর্মচাঞ্চল্য বা শ্রম ভুলে গিয়ে তার মাঝে চিরশান্তি খুঁজেছে। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তা আমরা আজকে বওয়াতা সেন, জীবন দাসের শ্রেষ্ঠ প্রেমের কবিতা বওয়াতা সেন পড়া, তোমরা একটু ভালো করে দেখলে হয়তো কবিতাটা আরেকটু ভালো করে বুঝতে পারবে। সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।